কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর অবশ্যই এই শীতকালে তোমরা তোমাদের নিজেদের ঘোরার যে প্ল্যানগুলো রয়েছে সেগুলোকে এক্সিকিউট করে খুব এনজয় করছো। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই প্রথম ভিডিওটা শুরু করতে চলেছি। পাশাপাশি ইউটিউবে ট্রাভেল ডেস্টিনেশনের এই জার্নিটাও শুরু হতে চলেছে তোমাদের মাধ্যমে। আজকের এই প্রথম ভিডিওতে আমি একটা এমন জায়গা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব যে জায়গাটা তোমরা সবাই কম বেশি চেনো। আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের একটা হিস্টোরিক্যাল মাইথোলজিক্যাল সিটি বারাণসী। এই বারাণসীকে নিয়েই আজকের গল্প শুরু করব। এই সিটিটার অফিসিয়াল নেম বারাণসী হলেও বাঙালির কাছে কিন্তু অধিক পরিচিত বেনারস নামে। তো চলো আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে প্রবেশ করব। এবং আমার এই চ্যানেলের একটা ইন্টারেস্টিং ট্যাগলাইন, সেটা হলো না থেমে এগিয়ে চলুন। তো তোমরাও থেমো না, তোমরাও এগিয়ে চলো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট সেকশন খোলা আছে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। এবং পাশাপাশি আমার যারা পরিচিত বেনারস ঘুরতে যেতে চাইছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো চলো আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি। যদি হাতে থাকে একটা উইকেন্ড আর ফ্রাইডে ছুটি, তাহলে কিন্তু এই 3 দিনেই ঘুরে দেখে নিতে পারবে উত্তরপ্রদেশের এই জনপ্রিয় ঐতিহাসিক শহর বারাণসী, যেখানে ইতিহাস গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে, ইতিহাস ছড়িয়ে রয়েছে গঙ্গার ঘাটে ঘাটে। চলো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কলকাতা থেকে কিভাবে বারাণসী পৌঁছাবে এবং সেখানে গিয়ে তোমরা কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় ঘুরবে, তার একটা ডিটেলস সাম আপ আমি তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে এমন অনেক ট্রেন আছে যারা সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন থেকে রাত্রিবেলা ছেড়ে পরদিন সকালবেলা বারাণসী জংশনে পৌঁছে দেয়। তো চলো আমরা দেখিনি যে কিভাবে খুব সহজেই তোমরা কলকাতা থেকে বারাণসীতে পৌঁছাবে। আমি কয়েকটা সুইটেবল ট্রেনের লিস্ট তোমাদের সাথে শেয়ার করছি, যে সমস্ত ট্রেনগুলো কিন্তু আগের দিন রাত্রে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকালে তোমাদেরকে বারাণসী পৌঁছে দেবে। এবং আমি তোমাদেরকে একটা স্পেশাল ট্রেনের নাম রেকমেন্ড করছি, সেটা হলো 22323 আপ শব্দভেদী এক্সপ্রেস। শুধুমাত্র এই ট্রেনটা থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 10:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 10:05 বারাণসী জংশন পৌঁছে দেয়। তো এই ট্রেনটায় যদি তোমরা ট্রাভেল করো তাহলে কিন্তু শুধুমাত্র উইকেন্ড সাথে শুক্রবারের ছুটি, এই দুটোকে জুড়েই কিন্তু এই টোটাল ট্রিপটা কমপ্লিট করতে পারবে। এই ট্রেন সম্বন্ধীয় কিছু ডিটেলস আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি, তোমরা চাইলে সেটা পজ করে দেখে নিতে পারো। তো বারাণসী পৌঁছিয়ে সর্বপ্রথম তুমি স্টেশনের বাইরে চলে আসো। বাইরে এসে একটা অটো বা টোটো রিজার্ভ করো। যদি তোমার আগে থেকে হোটেল বুক করা থাকে তাহলে সেই হোটেলের নাম অথবা ঠিকানা বলে তোমরা অটো বা টোটো বুক করবে এবং অবশ্যই কনফার্ম করিয়ে নেবে যে তোমার হোটেল পর্যন্ত গাড়িটা যাবে কি যাবে না। তো চলো এবারে দেখে নিই যে বারাণসী পৌঁছানোর পর তোমরা কোথায় থাকবে, অর্থাৎ হোটেলটা তোমরা ঠিক কেমন জায়গায় নেবে। যদি তোমাদের আগে থেকে বুক করা থাকে তাহলে তো ঠিকই আছে, যারা জানো। তো যারা জানো না তাদের জন্য আমি বলছি, যদি তোমরা মন্দিরের কাছাকাছি থাকতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা গধুলিয়া চকের আশেপাশে যে কোনো হোটেল নিতে পারো। এবং গধুলিয়া চক থেকে যে রাস্তাটা দশাশ্রমের ঘাটের দিকে গেছে
সেই রাস্তার দুধারেও প্রচুর হোটেল রয়েছে, সেখানেও তোমরা হোটেল নিতে পারো। যদি তোমরা বন্ধুরা মিলে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে তোমরা দশাশ্বমেধ বোর্ডিং হাউস তোমাদের কাছে একটা ভালো অপশান হতে পারে। এবং যারা চাইছো যে গঙ্গা এবং মন্দির দুটোরই কাছাকাছি থাকতে, তারাও গঙ্গার কাছে কিছু হোটেল পেয়েই যাবে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস তোমরা মাইন্ড সেট করে রাখবে, তোমাদেরকে কিন্তু অবশ্যই একটু হাঁটতে হবে। গাদুলিয়া চক পর্যন্ত যদিও অটো বা টোটো সার্ভিস দেয়, তারপর ওখান থেকে নেমে তোমরা রিক্সা পেয়ে যাবে, পায়ে টানা রিক্সা পেয়ে যাবে। কিন্তু রিক্সাও কিন্তু একেবারে পুরো গঙ্গার ধারে যে হোটেলগুলো, সেই হোটেলগুলোর সব হোটেলগুলোর যে গেট পর্যন্ত রিক্সা যাবে এরকমও কিন্তু সব জায়গায় ফেসিলিটি নেই। তো আমি কোনো হোটেল রেকমেন্ড করব না এই ভিডিওতে, কারণ হোটেলটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আমি যদি কোনো হোটেলে থাকি তারপরেই আমি সেই হোটেলকে নিয়ে কিছু বলবো, তার আগে কিন্তু আমি কখনোই কোনো ভিডিওতেই রেকমেন্ড করবো না যে অমুক হোটেলে তোমরা থাকো বা এই হোটেলে তোমরা থেকো না। তো আশা করছি হোটেল বুকিংয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো এবারে দেখে নিই যে বারাণসী পৌঁছে তোমরা কি কি খাবে। দেখো, কিছু ফেমাস জিনিস এখানকার রয়েছে, সেগুলো তো তোমরা অবশ্যই একবার টেস্ট করে দেখবে, তার কথাটা আমি পরে বলছি। কিন্তু দেখো, ডেইলি লাইফে আমরা বাঙালিরা যেমনভাবে খেয়ে অভ্যস্ত, এইরকম ধরনের খাবার তোমরা এখানে পাবে কি না, কোথায় পাবে, সেই সম্বন্ধীয় কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলছি। তো নর্মালি তোমরা বাঙালি খাবার দাবার গধুলিয়া চকের আশেপাশেই পেয়ে যাবে, কিন্তু মাছ ভাত, ডিম ভাত এগুলো কিন্তু তোমরা ওখানে সচরাচর পাবে না। এগুলো তোমাদেরকে খেতে গেলে একটু দূরে, অর্থাৎ স্টেশনের দিকে যদি তোমরা চলে আসো, সেখানে তোমরা কিছু ননভেজ আইটেম পাবে। তোমরা যদি গতুলিয়া চকের কাছাকাছি থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমরা অন্নপূর্ণা মাতা মন্দিরের একটা ট্রাস্ট হাউস আছে, যারা কিন্তু 3 বেলা মানুষকে অন্নদান করে। তোমরা ওখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু ওখানেও যে সব সময় তুমি ভাত পাবে এমনটা নাও হতে পারে, ওখানেও কিন্তু মিলিয়ে মিশিয়ে খাবার দাবার দেওয়া হয়। আর যেটা একটা বলার ব্যাপার সেটা হচ্ছে বারাণসী উত্তর ভারতের অন্তর্গত হলেও এখানে দক্ষিণ ভারতীয় খাবার কিন্তু অনেক বেশি পরিমাণে তোমরা পাবে। যেমন ইডলি, ধোসা, সাম্বার এই ধরনের খাবার কিন্তু তোমরা রাস্তার মোড়ে মোড়ে পাবে। এরপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো এবারে চলো আমি একটা ছোট্ট করে ট্যুর প্ল্যান তোমাদেরকে সাজিয়ে দিই যে তোমরা কোথায় কোথায় ঘুরবে। তো আমি ধরে নিলাম তোমরা বৃহস্পতিবার ট্রেনে উঠলে এবং শুক্রবার গিয়ে বারাণসী নামলে। তো শুক্রবার দিন তোমরা হোটেলে পৌঁছিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে তোমরা সোজা চলে যাও গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে তোমরা ভিজিট করো এখানকার হেরিটেজ ঘাটগুলো নৌকায় করে। এখানে হাত নৌকা রয়েছে, বোট রয়েছে, এছাড়া কিছু ক্রুজের ব্যবস্থা রয়েছে যেগুলো গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যদি বোটে বা নৌকাতে ঘোরো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, কারণ ক্রুজে পার পার্সন 1000 টাকা করে নেবে, কিন্তু অতটাও ভালো লাগবে বলে আমার মনে হয় না। তো সেটা তোমরা তোমাদের পছন্দ মতন স্বাচ্ছন্দ্য মতন ঘুরবে। যদি তোমরা পার্সোনাল বোট রিজার্ভ করো সেক্ষেত্রে ওরা 2500 থেকে 3000 টাকা মতন চার্জ করে 84টা ঘাট ঘোরানোর জন্য। আর যদি তোমরা শেয়ারিং বোটে ওঠো সেক্ষেত্রে পার পার্সন 100 থেকে 150 টাকা নেয়। ওরা কিন্তু 65টা ঘাট ঘোরায়, মণিকর্ণিকা ঘাট থেকে হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত। তো এখানে এই দুটো ঘাটই রয়েছে, একদিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট, আরেকদিকে রয়েছে হরিশ্চন্দ্র ঘাট। এই দুটো ঘাটেই কিন্তু একমাত্র সৎকারের কাজ হয়, এছাড়া কিন্তু আর কোনো ঘাটে সৎকারের কাজ হয় না। তো বিকেলটা তোমরা কাটাও গঙ্গাপক্ষে বারাণসীর ঘাটের ইতিহাস শুনতে শুনতে। বিকেল গড়িয়ে সন্ধে হলেই চলে এসো দশাশ্বমেধ ঘাটের আরতি দেখার জন্য। এক্ষেত্রে তোমরা নৌকার সাথে কথা বলে নিতে পারো। নৌকার সাথে কথা বলে নিলে এক্সট্রা কিছু টাকা দিলে ওরা কিন্তু ওখানে বোর্ডে বসে তোমাদেরকে গঙ্গা আরতি দেখাবে।
এবং তাছাড়া তোমরা নৌকা থেকে উপরে উঠে ওখানে চেয়ার দেওয়া থাকে, সেগুলো অনেক আগে থেকে যেতে হয়। তোমরা ওখানে বসেও কিন্তু গঙ্গা আরতি দেখতে পারো। তো গঙ্গা আরতি শেষে একটা রিচুয়ালস আছে, অনেকে গঙ্গা বক্ষে প্রদীপ ভাসায়, তো এটা তোমরা চাইলে করতে পারো। তারপর তোমরা হাঁটা পথে ঘাট ধরে চলে যাও ললিতা ঘাটে। এটা যদি তুমি দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার বাঁ দিক বরাবর যে ঘাটগুলো রয়েছে সেই ঘাট ধরে তুমি হাঁটতে হাঁটতে চলে যাও ললিতা ঘাটে। ললিতা ঘাটের কাছে রয়েছে নেপালি মন্দির। নেপালি মন্দিরটা একবার দেখে নাও। নেপালি মন্দির দেখেই তুমি পাশে রয়েছে কাশী করিডোর, যেটা 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। তো সেই কাশী করিডোর দিয়ে তোমরা প্রবেশ করো বাবা বিশ্বনাথ টেম্পলে, এবং রাত্রিবেলা লাইটের আলোয় বিশ্বনাথ মন্দির ঠিক কেমনভাবে সেজে ওঠে তার সাক্ষী অবশ্যই একবার থেকো। এভাবেই তোমরা ডে 1টা স্পেন্ড করো এবং মন্দির থেকে বেরিয়ে তোমরা ডিনার সেরে চলে আসো হোটেলে। তো গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন সকাল আর আরেকটা নতুন দিন অপেক্ষা করছে তোমাদের জন্য। তো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে ডে 2তে তোমরা ঠিক কোন কোন জায়গায় ঘুরবে এবং কিভাবে ঘুরবে। ডে 2তে আমরা যেগুলো করব তার মধ্যে প্রথম কাজ হচ্ছে বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া এবং পাশাপাশি অন্নপূর্ণা মাতা মন্দিরের দর্শন এবং কালভৈরব মন্দিরের দর্শন। তো যদি তোমরা খুব তাড়াতাড়ি দর্শন সেরে নিতে চাও, সেক্ষেত্রে মন্দির ট্রাস্টের ওয়েবসাইট থেকে বা অ্যাপস থেকে তোমরা প্রি বুকিং করে নাও সুগম দর্শনের জন্য। পার পার্সন 250 টাকা করে নেয়। আর যদি তোমরা নর্মালি লাইন দিয়ে দেখতে চাও তো সেটাও তোমরা করতে পারো। এক্স্যাক্ট কতটা সময় লাগবে সেটা ওই দিনের ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ কতটা ভিড় থাকবে তার উপরে ডিপেন্ড করছে, এবং অবশ্যই কোনো স্পেশাল ফেস্টিভ্যাল রয়েছে কিনা তার উপরে তো অবশ্যই নির্ভর করবে। তো যারা সুগম দর্শন বুকিং করছো তাদের জন্য বলি, তারা অনলি মন্দিরের 4 নম্বর গেট থেকেই এন্ট্রি করতে পারবে, এছাড়া অন্য কোনো গেট থেকে কিন্তু এন্ট্রি করতে পারবে না। এই গেট থেকে এন্ট্রি করলে ফোন অ্যালাউ আছে, ফোন ছাড়া বাকি সমস্ত জিনিস কিন্তু তোমাকে রেখে আসতে হবে। তো তুমি তোমার যদি প্রি বুকিং হয়ে গিয়ে থাকে, কোনো ট্রাস্ট অফিসে যাওয়ার দরকার নেই, সরাসরি চলে এসো মন্দিরের 4 নম্বর গেটের কাছে। এবং 4 নম্বর গেটের কাছে বাইরে অনেক দোকান রয়েছে, সেখানেই যে কোনো জায়গায় তোমার ব্যাগ, জুতো ইত্যাদি সরঞ্জামগুলো রেখে ওখান থেকে একটা ডালা নিয়ে ঢুকে যাও মন্দিরের ভেতরে এবং খুব তাড়াতাড়ি দর্শন সেরে বেরিয়ে এসো মন্দিরের বাইরে। এবং 4 নম্বর গেট দিয়েই তোমরা বেরো। 4 নম্বর গেট থেকে বেরিয়ে যে দোকানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখছো সেখানেই জিজ্ঞাসা করো, পাশেই রয়েছে অন্নপূর্ণা মাতার মন্দির, ওখান থেকে তোমরা অন্নপূর্ণা মাতা দর্শন সেরে নাও। এবং তারপর ওখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে কালভৈরবজির মন্দির, তোমরা সেখানেও একবার গিয়ে দর্শন সেরে আসতে পারো। ওদিকে এই দিকটায় কিন্তু গাড়ি ঘোড়া খুব একটা চলে না, কিছু টোটো কিছু রিক্সা রয়েছে, 200-300 টাকা করে ভাড়া চায়। তো
তো চাইলে তোমরা ভেতরের রাস্তা আছে, কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে হেঁটেও চলে যেতে পারো, তা না হলে গাড়ির সাহায্যেও কিন্তু কালভৈরব মন্দিরের দর্শন সেরে নিতে পারো। অবশ্যই আসার সময় কালভৈরব মন্দির থেকে ফিরবে তখন কিন্তু তোমরা ট্রাই করতে ভুলবে না বারাণসী বিখ্যাত রাম ভান্ডারের কচুরি, ব্লু লস্যি এবং লক্ষ্মী চায়ের চা এবং বাটার টোস্ট। তো অবশ্যই তোমরা এই বিখ্যাত খাবারগুলি স্বাদ আস্বাদন করে তারপর তোমরা হোটেলে ফিরবে। দেন হোটেলে ফিরে তোমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমরা বেরিয়ে পড়বে সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। তো চলো, কোথায় কোথায় সাইট সিন হবে এবং কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো তোমরা আর্লি মর্নিংয়ে পুজো দিয়ে এই টোটাল কাজটা কমপ্লিট করতে তোমাদের অ্যাটলিস্ট 11:30 থেকে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পারলে লাঞ্চ সেরে নিয়ে একটা সিএনজি অটো বুক করে নাও। 1000 টাকার বিনিময়ে সে তোমাদেরকে সমস্ত সাইট সিনটা করিয়ে দেবে। এই সাইট সিনিংটা তোমরা গাড়িতে করেও করতে পারো, সেক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা চার্জ নিয়ে থাকে। সুবিধা মতন গাড়ি অথবা সিএনজি বুক করে বেরিয়ে পড়ুন বেলা 2টো নাগাদ। প্রথমেই চলে যান শহরের দক্ষিণ প্রান্তে গঙ্গাবক্ষের ওপর অবস্থিত রামনগর ব্রিজে। ব্রিজ পেরিয়ে চলে যান রামনগর ফোর্টে। সেখানে গিয়ে ফোর্টের ভেতর ঢুকুন, কিছুক্ষণ সময় কাটান। এখানে টাইম একটু বেশি লাগে। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, চাইলে টিকিট কেটে সেটাও আপনারা একবার ঘুরে দেখে নিতে পারেন। এবারে ফোর্ট ঘোরা হয়ে গেলে তোমরা ফোর্ট থেকে বেরিয়ে ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। সেটা তোমরা একবার অবশ্যই ভিজিট করো। এখানে তার ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র রয়েছে, এছাড়াও তার কৃতিত্বের বিভিন্ন ছবি, বিভিন্ন তথ্য, তার বায়োগ্রাফি সজ্জিত করা রয়েছে একটি ঘরে। এখানেও তোমরা কিছুটা সময় কাটাও। কাটিয়ে এখান থেকে বেরিয়ে মেন রোডে উঠে অবশ্যই শিবপ্রসাদের লস্যি দিয়ে একটু গলা ভিজিয়ে নাও, যার মূল্য 50 টাকা প্রতি গ্লাস। একটু গলা ভিজিয়ে নিয়ে তারপর আবার তোমরা রামনগর ব্রিজ পেরিয়ে চলে আসো বারাণসী মেন সিটিতে। মেন সিটিতে এসে প্রথমেই দেখে নাও BHU ক্যাম্পাসে, অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসটি অনেক বড়, প্রায় 15 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ক্যাম্পাসটি। তো ক্যাম্পাসটি তোমরা চাইলে ঘুরেও দেখতে পারো। এই ক্যাম্পাসের মধ্যে তৈরি করা হয়েছে একটা বিড়লা মন্দির, যেটি বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তো এখানেও তোমরা বেশ কিছুটা সময় কাটাও এবং মন্দিরের পাশেই তোমরা দেখবে BHU এর কিছু প্রাক্তন স্টুডেন্ট বা যারা এখনও BHU-তে পড়ছে তারা বেশ কিছু ছবি আঁকছে, তাদের আর্ট এখানে তারা বিক্রিও করছে। চাইলে তোমরা সেগুলো কিনতেও পারো, আশা করি খুবই ভালো লাগবে। দেন তোমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাও সংকট মোচন হনুমান মন্দিরে। এটি কিন্তু বারাণসীর একটা বিখ্যাত মন্দির। এই মন্দিরটি মূলত মঙ্গলবার এবং শনিবার একটু ভিড় হয় লোকাল মানুষের। আর একটা কথা, এই মন্দিরের মধ্যে কিন্তু ফোন অ্যালাউ নয়। চাইলে তোমরা এখানে পুজোও দিতে পারো। মন্দিরের ভেতরেও অনেক দোকান রয়েছে বা বাইরেও প্রচুর দোকান রয়েছে, সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু পুজো দিয়ে নিতে পারো। তো সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে তোমরা চলে যাও তুলসী মানস মন্দিরে, যেটি ভক্তিকবি তুলসীদাস দ্বারা নির্মিত 16 শতকে। এই মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে ভক্তিকবির সেই রামচরিত মানস গ্রন্থের প্রতিটি লাইন। তো এর পাশেই রয়েছে দুর্গা মন্দির হাঁটা পথে। তোমরা এখান থেকে একবার সরাসরি চলে যাও দুর্গা মন্দিরে। এখানেও পুজো দেওয়ার সিস্টেম রয়েছে, বাইরে দোকানও পেয়ে যাবে, তোমরা চাইলে পুজোও দিতে পারো। এখানে ফোন অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই, তোমরা ফোন নিয়েও ভেতরে প্রবেশ করতে পারো। এবং এরপর চলে যাও বারাণসীর বিখ্যাত একটি মন্দির, যেটাকে মন্দির না বলে তুমি মিউজিয়ামও বলতে পারো, সেটা হচ্ছে মণি মন্দির। মণি মন্দিরটা অনেকটা মিউজিয়ামের আদলে তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে, কারণ এখানে বিভিন্ন
ধরনের দেব দেবীর মূর্তি রয়েছে এবং পাশাপাশি রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটি লিঙ্গ এখানে কিন্তু স্থাপিত করা হয়েছে। তো সেটাও তোমরা একটু ঘুরে দেখে নিতে পারো। এটা কিন্তু বারাণসী মেন সিটির মধ্যেই রয়েছে। এবং এরপর তোমরা মণি মন্দির থেকে বেরিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারো বারাণসী ইস্কন মন্দির। আজকের মতো সাইট সিন তোমরা বারাণসী ইস্কন মন্দির দিয়ে শেষ করো এবং সন্ধ্যাটা কাটাও একদম নিজের মতন করে। চাইলে কোনো কিছু কেনাকাটা করতে পারো, চাইলে কাশির চাট, বেনারসের পান এইসবগুলো একবার ট্রাই করতে পারো, অথবা চাইলে কোনো গলিপথে হারিয়ে গিয়ে বেনারসের নানান ইতিহাস জেনেও নিতে পারো। খুব ভালো কিছু সময় কাটিয়ে ডিনার করে তোমরা চলে এসো তোমাদের হোটেলে, কারণ অপেক্ষা করছে ডে 3। চমক কিন্তু রয়েছে ডে 3তেও। তো নেক্সট মর্নিং ডে 3। তো ডে 3তে বেশ কিছু চমকপ্রদ জিনিস তোমরা চাইলেই করতে পারো। তো এটা আমি অপশনাল হিসাবেই বলবো, তোমরা চাইলে যেতেও পারো, নাও যেতে পারো। তো খুব সকাল সকাল উঠে তোমরা চলে যাও আশি ঘাটে। তো আশি ঘাটে কি হয়, আশি ঘাটে মর্নিং আরতি হয়। তো এই মর্নিং আরতির টাইমিংটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। যদি তোমরা শীতকালের টাইমে যদি তোমরা যাও সেক্ষেত্রে কিন্তু তোমার সকাল 5টা থেকে কিন্তু আরতিটা তোড়জোড় হয়, মোটামুটি 5:30 থেকে শুরু হয়ে যায়। তো 5:30টার মধ্যে তোমরা চেষ্টা করো আশি ঘাটে পৌঁছিয়ে সেখানকার শুভ আরতি যেটা হয় সেটা একবার উপভোগ করতে পারো। এবং পাশেই অনুষ্ঠিত হয় শুভে বেনারস প্রোগ্রাম, সেখানে নানান শিল্পীরা তাদের গানের মাধ্যমে এই প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যায়, সেটাও তোমরা দেখতে পারো। আশি ঘাটে এই যে প্রক্রিয়াটা মোটামুটি 7টা পর্যন্ত চলে। তো 7টার পর তোমরা ওখান থেকে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারো। ওখান থেকে হাঁটা পথে কিছু দূর এসে একটা বিখ্যাত দোকান রয়েছে পাপ্পু চায়ে, সেখান থেকে তোমরা ভেষজ চা এখানকার খুবই বিখ্যাত, সেটা ট্রাই করতে পারো। দেন তোমরা ওখান থেকে হোটেলে ব্যাক করতে পারো, অথবা সকালবেলার গঙ্গাবক্ষে ভ্রমণের যে আমেজ সেটাও উপভোগ করতে করতে তোমরা বোটে করে ফিরতে পারো তোমাদের হোটেলের কাছাকাছি যে কোনো ঘাটে। দেন ঘাট থেকে উঠে তোমরা হোটেলে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে নিয়ে তোমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ো। যদি চাও এই দিনটাকে আরও একটু এক্সপ্লোর করতে, সেক্ষেত্রে তোমরা হোটেল থেকে চেক আউট করে একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ো সারনাথের উদ্দেশ্যে। এক্ষেত্রেও তোমরা একটা সিএনজি বুক করতে পারো, 800 থেকে 1000 টাকা মতো ভাড়া নেয়। এবং যদি গাড়ি তোমরা বুক করতে চাও সেক্ষেত্রে এরকম 2 থেকে 2500 টাকা চার্জ নিয়ে থাকে। বারাণসী শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ। তো এই সারনাথটা তোমরা ঘুরে দেখে নিতে পারো। এই সারনাথ থেকেই কিন্তু গৌতম বুদ্ধ তার ধর্মপ্রচার অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে পাশেই রয়েছে সাঁচি স্তূপ, তোমরা কিছুটা সময় কাটাতে পারো, কিছু ফটোশ্যুট করে নিতে পারো। দেন তোমরা ওখান থেকে চলে যাও জাপানিজ টেম্পেলে। জাপানিজ টেম্পেলে কিছুটা সময় কাটিয়ে তোমরা রোড সাইডে কোনো জায়গায় চাইলে লাঞ্চ সেরে নিতে পারো, কিংবা সরাসরি চলে আসতে পারো বারাণসী স্টেশনে, অর্থাৎ যেখান থেকে তোমার ফেরার ট্রেন রয়েছে। স্টেশনে এসেও তোমরা স্টেশনের পাশাপাশি, স্টেশনের কাছাকাছি বা স্টেশনের থেকে বাইরে বেরিয়ে তোমরা লাঞ্চ করার প্রচুর অপশান পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা লাঞ্চ সেরে নিতে পারো। এবারে আমি কিছু সুইটেবল ট্রেনের কথা তোমাদেরকে বলছি। তোমরা যারা সারনাথ যাচ্ছ তাদের জন্য অবশ্যই বিকাল বা সন্ধ্যের দিকের কোনো ট্রেন সুবিধা হবে। কিছু সুইটেবল ট্রেনের নাম আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এটা একটু দেখে নাও। দেন তোমরা কলকাতা ফিরে এসে পরদিন তোমরা তোমাদের কাজে জয়েন করতে পারো। সেই একদিনের ছুটি এবং একটা উইকেন্ডকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা খুব সফলভাবে ট্যুরটা কমপ্লিট করতে পারবে। কিন্তু এখানে কয়েকটা কথা বলে রাখা খুব জরুরি।
এই যে ট্যুর প্ল্যানটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু যদি কোনো ফ্রেন্ডস গ্রুপ হয় কিংবা কোনো কাপল গ্রুপ হয় তাহলে কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব। কিন্তু তোমরা যদি ফ্যামিলি নিয়ে এই ট্যুরটা এক্সিকিউট করতে চাও সেক্ষেত্রে কিন্তু একটু হেক্টিক হতে পারে। সেক্ষেত্রে তোমরা আর একটা দিন হাতে বাড়িয়ে নিও, তাহলে কিন্তু খুব ভালোভাবে বারাণসী শহরটাকে এক্সপ্লোর করতে পারবে। তো আশা করি আমি কি বলতে চাইলাম তোমরা সেটা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই তোমরা না থেমে এগিয়ে চলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে। তো বারাণসী রিলেটেড আরও কয়েকটা ভিডিও সিরিজ আকারে আসতে থাকবে। তার মধ্যে আমি কিভাবে বারাণসী ঘুরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং বারাণসীর বিভিন্ন স্ক্যাম, বিভিন্ন সেফটি, এগুলো সম্বন্ধে বেশ কিছু ভিডিও কিন্তু চ্যানেলে আসবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, এবং এই বর্ষ শেষে বছর পড়ার আগেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার খুব খুব ভালো কাটুক নতুন বছর, এবং সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই না থেমে এগিয়ে চলো। থ্যাংক ইউ।